আগের ম্যাচে বাংলাদেশ জিতেছে, বড় ব্যবধানেই জিতেছে। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের শুরুটা ভালো করেছিল, তারপরেও অনেক বড় ব্যবধানের হার তাদেরকে দেখতে হয়েছে। বাংলাদেশের এখন যে অবস্থা, মানে সবগুলো ম্যাচেই জিততে হবে যদি বিশ্বকাপে তারা সরাসরি কোয়ালিফাই করতে চায় টপ 8-এ থেকে। তো ইটস এ ডু অর ডাই সিচুয়েশন ফর বাংলাদেশ। নিশ্চয়ই দ্বিতীয় ম্যাচটা জিতে সিরিজে এগিয়ে যেতে চাইবে বাংলাদেশ। আসলেই যেটা আমরা বাস্তবতা, যেটা আমাদের ওভারঅল অবস্থানটা যদি বিবেচনা করি, আমাদের কোনো অপশন নেই। অ্যাবসলিউটলি, যে আমাদের জেতা ছাড়া কোনো অপশন নেই। সেম ওয়েতে হোম অ্যাডভান্টেজ, যেটা আমরা সবসময় বলে থাকি যে মিরপুর উইকেটটা আমাদের একটু ডিফারেন্ট, সবাই আমরা জানি এই উইকেটের ক্যারেক্টার সম্বন্ধে। এইটা আসলে বাস্তবতার সমালোচনা যাই করি, আমরা যে অবস্থাদের দাঁড়িয়েছি, আমাদের নট অনলি এটা প্লেয়ারদের দোষ, কর্মকর্তাদের দোষ, আমরা কিউরেটারের দোষ, সব কিছু বিবেচনা করে চিন্তা করি বাংলাদেশে এছাড়া কোনো বিকল্প নাই। এইখানে বাংলাদেশের এই ম্যাচটা ওয়ার্ল্ড কাপ খেলতে হলে আমাদের এইটা কতটুকু ইম্পর্টেন্ট আমরা চিন্তা করি। কোনো কারণে যদি আলাদা না করো, কোনো কারণে যদি আমরা ওয়ার্ল্ড কাপ না খেলি, এটা বা এইটা যদি চিন্তা করেন, চিন্তা করতে কেমন লাগে বাংলাদেশ আবার 4 বছর পরে আসবে ওয়ার্ল্ড কাপ। স্বাভাবিকভাবে আমাদের কোনো অপশন নেই। সমালোচনা আলোচনা যাই হোক, আমাদের বাস্তবতা বিবেচনা করে এই উইকেটের অ্যাডভান্টেজ নিয়ে হোক, আমাদের পারফরমেন্স করে হোক, সব কিছু বিবেচনা করেই আমাদের এই ম্যাচটা জিততে হবে, সিরিজ জিততে হবে, পুরো সিরিজটা হোয়াইট ওয়াশ করতে হবে। এরকম একটা প্ল্যান নিয়ে আমাদের আগাতে হবে। আমার মনে হয় এটাই আমাদের অপশন এখন। নজর ভাই, প্রথম ম্যাচটায় বাংলাদেশ 200 ছাড়াতেই অনেকটা বেগ পেতে হয়েছিল। টপ অর্ডার খুব একটা ক্লিক করেনি। নাজমুল হোসেন শান্ত ভালো শুরু পেয়েছিলেন। এই টপ অর্ডারের কথাই বলবো যে সাইফ এবং সৌম্য সরকার দুজন ওপেনিং ব্যাটার হিসেবে খেলেছিলেন। তানজিদ তামিম আমাদের অপশনে আছেন, দুজনের কেউই আসলে ভালো করতে পারেন। একজন 3, একজন 4-এ আউট হয়েছেন। এই দুজনের ব্যর্থতা বাংলাদেশকে খানিকটা ব্যাকফুটে ঠেলে দিয়েছিল কিনা শুরুর ভাগে? বাংলাদেশ কিন্তু স্ট্রাগল করছে। যে আপনি যদি স্টার্ট দেখেন, গত নভেম্বর থেকে এখন পর্যন্ত গত 11 মাসে বাংলাদেশ 15টি ওয়ানডে খেলেছে, মাত্র 3টা জিতেছে, 12টা ম্যাচ হেরেছে। এবং সেইখানে আমরা দেখেছি যে টপ অর্ডার মেইনলি ফেইল করলে মিডল অর্ডার তাকে সাপোর্ট করতে পারছে না, যে কারণেই আলটিমেটলি বাংলাদেশ অনেকগুলো ম্যাচ হেরেছে। না হলে বাংলাদেশ কিন্তু এরকম পরিপ্রেক্ষিতেও কিন্তু ম্যাচ জিতেছে, আমরা ইতিপূর্বে দেখেছি। তো মিডল অর্ডারে সিনিয়ররা অবসরে যাওয়ার পরে একটা গ্যাপ তৈরি হয়েছে, সেটা ফিল আপ হতে আমার মনে হয় আরেকটু সময় লাগছে কিনা জানি না, তবে দ্রুত এটা কভার করা উচিত। আর যে প্রসঙ্গে একটু আগে সানোয়ার ভাই বলছিলেন, আপনি সানোয়ার ভাই নিশ্চয়ই আমার সঙ্গে অ্যাগ্রি করবেন, মোস্ট লাইকলি আমরা গত কয়েক বছরে ক্যারিবিয়ানের যেসব উইকেট দেখেছি সেটা কিন্তু খুব মিরপুর লাইক উইকেট, খুব বেশি কিন্তু মিরপুরের সঙ্গে পার্থক্য নেই। সুতরাং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের এই ধরনের ট্রিকি উইকেটে খেলার কিন্তু অভ্যস্ততা এখন হয়ে গেছে, রয়েছে তাদের ঘরের মাটিতেও কিন্তু এই ধরনের উইকেট রয়েছে। সুতরাং উইকেটের দোষ দিয়ে আসলে খুব একটা পার পাওয়া যাবে না। এবং এই উইকেট আসলে দুটি দলের জন্যই ডিফিকাল্ট। বাংলাদেশের ব্যাটসম্যানরাও যে খুব আরামে খেলছেন তা না। আমরা দেখেছি যে বাংলাদেশের ব্যাটসম্যানরা এখন টি-20 ক্রিকেটটা খুব ভালো খেলেন, সেখানে খুব পাওয়ার শট তারা খেলতে অভ্যস্ত হয়ে উঠেছেন। আমরা প্রথম ওয়ানডেতে দেখলাম 180টার মতো বল, 180+ বল বাংলাদেশ ডট খেলেছে, যেটা তো আসলে হওয়া উচিত না। এবং এই প্লেয়াররাই তো আলটিমেটলি টি-20তে বাংলাদেশকে সাকসেস এনে দিচ্ছেন। তাহলে কি কন্ডিশনটা একটু হলেও ডিফিকাল্ট। নিশ্চিতভাবে এখানে অস্ট্রেলিয়া খেললে হয়তো বা 180টা ডট বল খেলতো না 50 ওভারের ম্যাচে, তারা হয়তো 120টা বা 130টা খেলতো। তো একদম বেস্ট টিম এবং এভারেস্ট টিমের মধ্যে একটা যে পার্থক্য, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই গ্যাপটা কমিয়ে নিয়ে আসতে হবে বাংলাদেশকে, বাংলাদেশ যদি বেটার ক্রিকেট খেলতে চায়। আমাদের তো এখন ওয়ার্ল্ড কাপ যে পজিশন, সেটা নিশ্চিত করাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অ্যাবসলিউটলি। স্পিকিং অফ ডট বলস, যেটা বলছিলেন মঞ্জুর ভাই, সরোর ভাই, শান্ত গতকালকে আগের ম্যাচে 32 রান করেছেন, তাহিদুদ্দিন হাফ সেঞ্চুরি করেছিলেন। যদিও তার দুজনেরই স্ট্রাইক রেটটা 50-এর ঘরে, 50-55। এই স্ট্রাইক রেট ব্যাট করা কি মডার্ন ডে ক্রিকেটের সঙ্গে খুব একটা মানানসই? যদিও দুটো ইনিংস ভাইটাল ছিল, অ্যাট দ্য এন্ড অফ দ্য বাংলাদেশ জিতেছে। জয়ের পর মনে হয়েছে যে এভাবে ব্যাট করা উচিত ছিল, তারপরও কতটা বেমানান লেগেছে আসলে ব্যাপারটা? না দেখেন, আমরা জানি মডার্ন ডে ক্রিকেটে যখন টি-20 বলেন, টি-20 তখন 300 রান হয়ে যাচ্ছে। ওয়ান ডেতে 300 তো 350, 350 অনায়াসই হয়। স্বাভাবিকভাবেই এইটা হয়তো আইসিসির কোনো ইভেন্টে যায় হয়তো এই রানটা বা এই স্ট্রাইক রেটে ব্যাটিং করলে একেবারে মানসিক হবে না, কিন্তু কন্ডিশন বিবেচনা করতে হবে। এটাই কিন্তু স্মার্টনেস। আমরা কিন্তু বিবেচনা করতে হবে। আমরা কিন্তু ফার্স্ট আর্লি কিন্তু 2টা উইকেট পড়ে গিয়েছিল, ওইখান থেকে শান্ত এবং যেই পার্টনারশিপটা করেছে তাহিদ হৃদয় খুব ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে ওরাই। কিন্তু এই প্ল্যাটফর্মটা তৈরি করতে না পারলে অঙ্কন পরে মানে শুরুতে ফার্স্ট ম্যাচ খেলে অসাধারণ পারফর্ম করেছে। আমি বলবো যে ওই সিচুয়েশন ওয়াইজ 46 মানে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেছে। মেইনলি শান্ত খুব একটা ভালো শেপে নেই। শান্ত আমাদের প্রুভেন পারফর্মার, কিন্তু শান্ত কিন্তু খুব ভালো শেপে ছিল না। এখান থেকে ওরও নিজের কিছু বেশ কিছু ভালো শর্টস খেলেছে, এই ধরনের উইকেটও খুব ভালো কিছু শর্টস খেলেছে, খুব কনফিডেন্ট লুক ছিল। এটা একটা প্লাস পয়েন্ট। তো হৃদয় রান করেছে। আমার মনে হয় একটা ছোট্ট ক্যামিও ঋষাদের, ওইটা কিন্তু আমাদের প্লেয়ারদের মোমেন্টামটা চেঞ্জ করে দিচ্ছে, ইনিংসের মোমেন্টামটা পুরো চেঞ্জ করেছে। সবকে নিয়ে মিলিয়ে সিচুয়েশন ওয়াইজ বাংলাদেশের যেটা ইম্পর্টেন্ট, আমার কাছে গুরুত্বপূর্ণ যেটা হয় যে আমার তৌহিদ হৃদয় বা শান্ত যে ইনিংসটা করছে ওদের ক্যারি করা উচিত। মিডল অর্ডার যেটা হতো অ্যাট দ্য এন্ড পর্যন্ত যদি একটা ব্যাটসম্যান যেতে পারে তাহলে কিন্তু সিনারিও চেঞ্জ হয়ে যায়। তখন কিন্তু এইটাই হয়তো বা
230 240 এরকম স্কোর হয়ে যেত বা এই ধরনের কন্ডিশনে। আমাদের যেটা হয়, আমাদের তৌহিদের মতো প্লেয়াররা অনেক ট্যালেন্টেড প্লেয়ার, ওরা রান করে, রানটা ইনসাইড ক্যারি করে না। এই জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমাদের টপ অর্ডারের মানে ওপেনাররা হয়তো অন অ্যান্ড অফ, যেটা বলছিল মঞ্জুর ভাই, যে লাস্ট এই বছরের মধ্যে 9টা ওয়ানডে খেলেছে, 9টা ওয়ানডের মধ্যে আমি দেখেছিলাম 6টা পার্টনারশিপ, ওপেনিং পার্টনারশিপ চেঞ্জ হয়েছে, এবং শান্ত, মিরাজ এবং তৌহিদুদ্দোয় ছাড়া সব ব্যাটসম্যানই চেঞ্জ হয়েছে, একমাত্র 3জন ব্যাটসম্যান সবগুলি ওয়ানডে মধ্যে খেলেছে। স্বাভাবিক আমাদের টিমটাও খুব বেশি সেটেল হয় নাই বিকজ অফ মুশফিক মাহমুদুল্লাহ মিডল অর্ডারতে যাওয়ার পরে, সাকিব এই প্লেয়ার যাওয়ার পরে আমাদের কিন্তু এখনও কিন্তু ওই কম্প্যাক্টনেসটা যেটা ছিল মিডল অর্ডারের, ওইটা এখনও গ্যাপ আছে। এদেরকে যত তাড়াতাড়ি সম্ভব নিজেদেরকে এই ইনিংসগুলি যদি লম্বা করতে পারে, নিজেদের কনফিডেন্স বিল্ড হবে, টিমটাও বিলিভ বেড়ে যাবে। মাজহার ভাই, জানতে চাইবো যে এই যে কথাটা সানোয়ার ভাই বললেন যে মিডল অর্ডারে একটা গ্যাপ তৈরি হচ্ছে, একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান তাদের এই মুহূর্তে যেহেতু অ্যাবসেন্স, রিটায়ারমেন্টে গিয়েছেন, এই যে গ্যাপটা ফিল আপ করা, এখানে অনেককেই ট্রাই করা হচ্ছে। আমরা ইতিপূর্বে ইয়াসির আলী রাব্বিকে দেখেছি, আফিফ হোসেন ধ্রুবকে দেখেছি, এখন জাকারিয়া অনেক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কনের ডেবিউ হলো, যেটা বলছিলেন সানোয়ার ভাই, ভেরি ক্রুশাল ইনিংস, 46 রান তিনি করেছেন। ডেবিউতে হাফ সেঞ্চুরি পেলে নিশ্চয়ই সেটা একটু তাকে বুস্ট আপ করতে পারতো। মিডল অর্ডার এই যে রিপ্লেসমেন্টগুলো, সেটার ব্যাপারে আপনার অ্যাসেসমেন্টটা কি? আমি একটু হতাশটা এই কারণে, সেটা হচ্ছে ওয়ানডে ফরম্যাটটা সবচেয়ে বেশি যায় আমাদের সঙ্গে। আমাদের ক্রিকেটাররা এই ফরম্যাটটা সবচেয়ে বেশি খেলে অভ্যস্ত, সুতরাং কেউ যখন ন্যাশনাল কল আপ পাচ্ছেন, তো তার মানে ঘরোয়া লিগে তার পারফরমেন্সটা বিবেচনা করা হচ্ছে বলেই তিনি কিন্তু ন্যাশনাল কল আপ পাচ্ছেন। তো সেখানে এসে কেন পারফর্ম করতে পারবেন না, এটা একটা কিন্তু কোশ্চেন মার্কের জন্ম দিচ্ছে। এবং কোন ফরম্যাটটা, যে ফরম্যাটটা সবচেয়ে রেগুলারাইজ বাংলাদেশের ক্রিকেটার, এবং যেটার সঙ্গে বাংলাদেশের ক্রিকেটার সবচেয়ে বেশি ধাতস্থ, আমি কালচারাল শব্দটা বলি, কালচারালি এটার সঙ্গে সবচেয়ে বেশি ধাতস্থ, সানোয়ার ভাই আমার সঙ্গে একমত হবেন। তো সেইখানে যারা সুযোগ পাচ্ছেন তাদের তো আরো বেশি ভালো পারফর্ম করার কথা, কিন্তু তারা কেন এই সুযোগটা নষ্ট করছেন, কেন তারা নিজেকে ওখানে নিজের অবস্থানকে ধরে রাখতে পারছেন না, পারফর্ম করতে পারছেন না, সেটা একটা প্রসঙ্গ। এবং আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইস্যুজ মনে হয়েছে, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ। তিনি ভালো ব্যাটসম্যান, তিনি যখন এজ লেভেলে ক্রিকেট খেলতেন তখন নাম্বার 4 নাম্বার 5-এ তিনি ব্যাট করতেন। তো মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে তিনি ক্যারিয়ারটা শুরু করে হু ক্যান বোল, মানে স্পিন অফ স্পিনার হিসাবে তিনি সেই সময় ছিলেন, কিন্তু তার ব্যাটিং পরিচয়টা একটা সময় তার বোলার পরিচয়ের নিচে চাপা পড়ে যায়। এখন তিনি সেটাকে কাভার আপ করার চেষ্টা করছেন, কিন্তু কতটা সাহায্য করতে পারছেন দলকে, সেটা কিন্তু অনেক একটা প্রশ্নের জন্ম দিচ্ছে। কখনো কখনো মনে হচ্ছে যে মিরাজ রান করছেন বটে, কিন্তু ম্যাচের যে টেম্পো, সেই টেম্পোটাকে তিনি ধরতে পারছেন, স্ট্রাইক রেটটাকে সেই পর্যায়ে থাকছে। আবার কখনো কখনো তার ব্যর্থতা কিন্তু দলের জন্য চাপ হয়ে দেখা দিচ্ছে, শুধু তার ব্যাটও কিন্তু রানটা দরকার। মঞ্জুর ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই, যেটা মঞ্জুর ভাই একটু দেখবেন, মিরাজ কিন্তু সাকসেস কিন্তু নাম্বার 6 নাম্বার 7 যত বেশি সাকসেস ছিল, এই মিডল অর্ডার যখন আসছে তখন থেকে আমরা দেখা যাচ্ছে ও হয়তো স্ট্রাইক রেট বা নিজের ক্যাপ্টেন্সি প্রেশার সবকিছু মিলেই মনে হয় ওয়ানডে ফরম্যাটে যেই ওয়েতে খেলাটা উচিত, মনে হয় একটু বোধহয় ম্যাচ করতে পারছে না। এটা আরেকটা যেটা মঞ্জুর ভাই আরেকটা কথা যেটা বলছিল, যে ডোমেস্টিকে দিকে পারফর্ম করে কিন্তু আমার প্লেয়ারগুলি ইন্টারন্যাশনাল আসছে। আমাদের নাইম শেখের কথা বলি যদি, আমরা বিজয়ের কথা বলি যদি, অসাধারণ পারফর্ম করে কিন্তু ইন্টারন্যাশনাল আসছে, ওইটা কিন্তু এখানে ক্যারি করতে পারে না। সো আমাদের চিন্তা করতে হবে, ডেফিনেটলি আমাদের ইন্টারন্যাশনাল ডোমেস্টিক মধ্যে গ্যাপটা অনেক বড়, এইটা আমাদের মিনিমাইজ করতে হবে। ডোমেস্টিক ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা সব কিছুতেই কম্পারেটিভ করতে হবে, স্ট্যান্ডার্ড উইকেট সব কিছুতে চেঞ্জ করতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.